সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের প্রেম এবং ভালোবাসার প্রতীক তাজমহল আমাদের অতি চেনা এক স্মৃতিস্তম্ভ। আমরা সবাই জানি মমতাজ মহলের সমাধি দিল্লির আগ্রায় যমুনা নদীর তীরে, যা তাজমহল নামে বিখ্যাত। কিন্তু আমরা কমই জানি যে তার মৃত্যু হয়েছিল আগ্রা থেকে ৯০০ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের বুরহানপুর শহরে। তাহলে যে সময় যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তখন কিভাবে এত দূর থেকে এনে তাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল, কত দিনই বা সময় লেগেছিল তাতে, সেই ইতিহাসই আজকে আপনাদেরকে জানাবো। সম্রাট শাহজাহানের রাজত্বকালে বুরহানপুর ছিল একটি গুরুত্বপূর্ণ শহর। এটি খানদেশ সুবার রাজধানী ছিল। এছাড়া শহরটি উত্তর ভারত এবং দাক্ষিণাত্যের মধ্যে বাণিজ্য যোগাযোগ স্থাপনের কেন্দ্র ছিল। ১৬২৯ সালে বিদ্রোহী মুঘল সেনাপতি খানজাহান লোদি আহমেদনগরে নিজাম শাহের সাথে মিলিত হয়ে সম্রাট শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। বিদ্রোহ দমনে সম্রাট শাহজাহান বুরহানপুরে যাত্রা করেন। সম্রাজ্ঞী মমতাজ মহল তখন ১৪তম সন্তানকে গর্ভে ধারণ করেছেন। তার স্বাস্থ্যের অবস্থাও ভালো ছিল না। গর্ভাবস্থার জটিলতা নিয়েও তিনি তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য তার সঙ্গে বুরহানপুরে যান। আসলে তিনি সবসময় শাহজাহানের সঙ্গেই থাকতেন। শাহজাহানও তার পরামর্শ নিতেন। আমরা জানি মোঘল এবং অটোমান সাম্রাজ্যে অনেক নারীরাই কিংমেকার ছিল। যাই হোক, এক্ষেত্রে মমতাজের শরীর যুদ্ধযাত্রার কষ্ট সহ্য করতে পারেনি। ১৬৩১ সালে সন্তান জন্মের সময় নানা জটিলতায় সন্তান বেঁচে গেলেও তিনি মারা যান। তার বয়স তখন মাত্র ৪০ বছর। এই অকাল প্রয়াণ হলেও ৪০০ বছর পরে আজও তিনি সারা পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে আছেন। শোকে কাতর শাহজাহান তার দ্বিতীয় পুত্র শাহ সুজাকে মায়ের দাফনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করার আদেশ দেন। প্রথমে জয়নাবাদ নামে এক বাগানে একটি প্যাভিলিয়ন তৈরি করে মমতাজ মহলকে অস্থায়ীভাবে কবর দেন। লাশ যাতে পচে না যায় সেজন্য মমি বানানোর মতো কিছু ভেষজ ঔষধ মেশানো হয়েছিল। কারণ শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে এই বহু দূরের এক এলাকায় সমাধি করার কথা চিন্তা করতে পারেননি। বুরহানপুর মমতাজের চিরনিদ্রার জায়গা হতে পারে না বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার শরীরকে নানা রকম ভেষজ উপাদান দিয়ে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়। মিশরে মমি তৈরির জন্য যে সমস্ত মশলা ব্যবহার করা হতো, সেসব মশলা দিয়েই তার শরীরকে পচনের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। সমসাময়িক লেখকরা এই মৃত্যুর ও তাকে সমাধিস্থ করার বিশদ বিবরণ দেন। ১৬৩১ সালের ১৪ই ডিসেম্বর মমতাজ মহলের মরদেহ বহনকারী এক শোকযাত্রা বোরহানপুর ছেড়ে যায়। এটির নেতৃত্বে ছিলেন ১৫ বছরের পুত্র শাহ সুজা এবং ডাক্তার উজির খান। কয়েক হাজার সৈন্য ব্যানার নিয়ে মিছিল করছিল। মমতাজের দেহ সোনার কফিনে বহন করা হয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং প্রজারা তাদের সম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য গ্রাম এবং শহর জুড়ে পথের দুধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চোখের অশ্রু মোছেন এবং বেদনায় ভারাক্রান্ত হন। সে সময় পথের দরিদ্রদের দুহাতে সোনার মুদ্রা বিতরণ করা হয়েছিল। এমনই ভালোবাসার এবং শ্রদ্ধার সম্রাজ্ঞী ছিলেন মমতাজ, যার জন্য বাদশাহ শাহজাহান ৬ দিন কোনো রকম খাওয়া দাওয়া, রাজকার্য এবং ঝড়কা দর্শন কিছুই করেননি। মিছিলটি যমুনার পাড়ে আম্বরের রাজা জয়সিংয়ের একটি বাগ অধিগ্রহণ করেন। মমতাজ মহলের দেহ দ্বিতীয়বার সাময়িকভাবে সেখানে সমাধিস্থ করা হয়। তার এই কবর দেওয়ার বিষয়ে দুটো মত চালু আছে। প্রথমত, অনেকেই বলেন যে তাজমহল সমাপ্ত হওয়ার পরে তার দেহ সেখানে স্থানান্তর করা হয়, আর ঐতিহাসিকদের আরেক দল বলেন তার অস্থায়ী কবরের উপরেই তাজমহল সমাধি তৈরি করা হয়। সে সময় মমতাজ মহলের রেখে যাওয়া ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল ১০ মিলিয়ন রুপি, যার অর্ধেক তার প্রিয়তমা কন্যা জাহানারাকে দেওয়া হয়েছিল। বাকি সম্পদ অন্য সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। সেই কালে যদি নারী ধনীর তালিকা করা হতো, তাহলে মমতাজ হতেন প্রথম। এত সম্পদের অধিকারী হয়েও তিনি নিজেকে জাঁকজমকের মধ্যে ভাসিয়ে দেননি, বরং সর্বদা স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন। তাই তো শাহজাহানও তার ভালোবাসার শ্রেষ্ঠ উপহার তাজমহল তৈরি করতে কোনো রকম ছাড় দেননি। দীর্ঘ ২২ বছর ধরে এক অপরূপ সৌন্দর্যের
প্রেমের প্রতীক গড়েছেন। বলা হয় যে শাহজাহান অবিরাম কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি দুর্বল করে ফেলেছিলেন এবং চশমা পরতে বাধ্য হন। সম্রাট শাহজাহানের অমর কীর্তি প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের সমাধি তাজমহল, যা আজও জাজল্যমান। এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। এটি মোঘল আমলে নির্মিত ভারতের আগ্রার মুসলিম ঐতিহ্য, যা প্রত্যেকবারই নতুন আশ্চর্য এবং বিস্ময় মনে হয়। এটির নির্মাণ শুরু হয় 1632 সালে এবং শেষ হয় 1653 সালে। উস্তাদ আহমেদ লাহোরী এর নকশাকার আর নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যের শিল্পের এক অনন্য সম্মিলন ব্যবহার করা হয়। তাজমহল ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিদ্যমান। তাজমহল নির্মাণে বাংলার বহু অবদান রয়েছে। যখন শাহ সুজা বাংলার সুবেদার, তখন তিনি তার পিতা শাহজাহানকে খুশি করতে এবং তাজমহল তৈরির যোগান দিতে বহু ধনসম্পদ, রাজস্ব উপঢৌকন হিসেবে পাঠিয়েছেন। মুঘল ভারতের 17টি সুবার মধ্যে বাংলা একটি অন্যতম সুবা ছিল। সুবা বাংলা থেকে রাজস্ব বাবদ যে অর্থ দিল্লির দরবারে যেত তা ছিল সমগ্র ভারতের 50%। দিল্লির বড় বড় ইমারত নির্মাণে সেসব অর্থ ব্যয় করা হতো। 1612 সালে মমতাজ মহলের সাথে শাহজাহানের বিয়ে হয়। আরজুমান্দ বানু বেগম পরিবর্তন করে শাহজাহান তার নাম রাখেন মমতাজ মহল। তিনি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। শহর আগ্রায় আনন্দের এক সকাল ছিল। রাজবাড়ির বাগানে বসেছিল বার্ষিক মিনা বাজার। সেখানে মোঘল রাজকন্যারা এবং অভিজাত মহিলারা সকলেই মজার সাথে যোগ দিতেন। মুঘল রাজকুমারগণ বিভিন্ন স্টল ঘুরে দেখতেন, কেউ বা কবুতর এবং সবুজ তোতা বিক্রি করতেন। একটি স্টল ছিল রত্ন এবং মুক্ত বিক্রির, যার কাউন্টারের পেছনে দাঁড়িয়ে একটি চঞ্চলা চপলা মেয়ে হাসছিল। 14 বছর বয়সী এবং খুব সুন্দরী মেয়েটি ছিলেন আরজুমান্দ বানু বেগম, সম্রাটের দরবারের প্রধান ওয়াকিল আসফ খানের মেয়ে। যুবরাজ খুররাম ছিলেন সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র। তাকে ইতিমধ্যে সাম্রাজ্যের ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়েছে। প্রিন্স খুররাম আরজুমান্দ বানুর স্টলের কাছে গিয়ে একটি বড় কাচের টুকরা দেখছিলেন। আরজুমান্দ কাচের টুকরোটিকে একটি অনন্য হীরা হিসেবে ঘোষণা করলেন। রাজকুমার বিশাল মূল্য প্রদান করে সেটি কিনেছিলেন। জানা যায় সেদিন বিকেলে খুররাম বাড়িতে গিয়ে তার বাবার কাছে বলেন যে তিনি আসফ খানের মেয়েকে বিয়ে করতে চান। যুবরাজের আরজুমান্দ বানুকে বিয়ে করার সিদ্ধান্ত মুঘল দরবারের সাথে গিয়াস বেগের অর্থাৎ মমতাজের দাদার তার পরিবারের যোগসূত্র আরও অক্ষত করেছিল। মমতাজ জীবনের প্রথম বছরগুলিতে কলা এবং অন্যান্য বিদ্যা শিখেছিলেন। বলা হয় মুঘল পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে কেবল মহিলারা সক্রিয় খেলোয়াড়ই ছিলেন না, তারা রাজা নির্মাতা হিসেবে বিবেচিত হতো। মমতাজ মহলও আলাদা ছিলেন না। খুররাম যখন সম্রাট শাহজাহান হয়েছিলেন তখন তিনি মমতাজকে তার সিলমোহর দিয়েছিলেন, যা রাজকীয় আদেশ জারি করার জন্য ব্যবহার করা হয়। মুঘল নারীদের অনেকের মতোই মমতাজ মহল একজন দক্ষ কবি এবং দক্ষ ধনুর্বিদ ছিলেন। তিনি স্বামীর সাথে হাতির লড়াই দেখা উপভোগ করতেন।